নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। পাকিস্তানি 18 জন সায়েন্টিস্টকে এবার অপহরণ করলো তালিবান। যে খবর বিশ্ব আঙিনায় কার্যত সকলকে স্তব্ধ করে দিয়েছে তা হলো, যাদেরকে অপহরণ করা হয়েছে তারা পাকিস্তানের পরমাণু যে বোমা সেই বানানোর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং পাকিস্তানের যে অ্যাটমিক কোম্পানি তার অন্যতম গুরুত্বপূর্ণ কিছু পদে এরা ছিলেন। আর তালিবানের এই অপহরণের নেপথ্যে আসলে কি কারণ লুকিয়ে আছে তা নিয়ে গোটা আন্তর্জাতিক মহল কিন্তু একাধিক ওপিনিয়ন দিতে শুরু করে দিয়েছেন। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনার ঠিক একদিন আগে ভারতের সঙ্গে একটি মিটিং করেছে তালিবান। আর অনেকে দুয়ে দুয়ে চার করে এই পুরো ঘটনার পিছনে ভারতবর্ষ আছে এক বিস্ফোরক অভিযোগ কিন্তু তুলতে শুরু করে দিয়েছেন। কি হয়েছে সম্পূর্ণ ঘটনা আমি নিঃসন্দেহে আপনাদের সামনে শেয়ার করব। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে, যারা এই ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য আপডেট সংগ্রহ করবেন। অনেকে বলছেন নোটিফিকেশন যাচ্ছেন না। যারা নোটিফিকেশন পাচ্ছেন না তারা ইউটিউবের সার্চে গিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সার্চ করলে আবার আপনাদের টাইম লাইনে আমাদের ভিডিও কিন্তু যেতে পারে। আমি ঠিক আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম পাকিস্তান কিন্তু জোড়া ফলার মুখে কার্যত অসহায় হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানের একদিকে তালিবানরা কার্যত পাকিস্তান সরকারকে একের পর হুমকি দিয়ে যাচ্ছে, অন্যদিকে পাকিস্তানের বালুচিস্তান যে প্রদেশ সেই বালুচিস্তান প্রদেশের বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি কার্যত পাকিস্তানকে চাপে রেখেছে। অর্থাৎ দুই পক্ষের সাঁড়াশি আক্রমণে পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু বিধ্বস্ত। তালিবান আরো এক স্টেপ এগিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে এক জোরালো হুমকি দিয়েছে। তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনীকে তারা 3 মাস সময় দিচ্ছে, এর মধ্যে তাদের ব্যবসায়ী যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে সমস্ত কর্মচারীকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী রেভিনিউ জেনারেট করার জন্য যে ধরনের ব্যবসায়ী সংস্থাগুলো চালাতেন সেইখানে যারা সাধারণ মানুষ হিসাবে কর্মরত ছিলেন তাদেরকে সরাতে হবে, কারণ তালিবানের পরবর্তী টার্গেট এই পাকিস্তানের সেনাবাহিনীর সমস্ত রকম ব্যবসায়ী সংগঠন এবং প্রতিষ্ঠানগুলো। এই খবর যখন তালিবান সরাসরি প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছে, ঠিক সেদিনই আরো একটা খবর যা বিশ্ব মানচিত্রে অত্যন্ত ভয়াবহ এবং এই অপহরণের পিছনে আদতে কারণটা কি তা কিন্তু সাধারণ মানুষ আজ অবধি কিন্তু বুঝতে পারছেন না। 16 থেকে 18 জন নাম্বারটা নিয়ে একটু বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে আছে, কিন্তু আপনারা ধরে নিন 15 জন সায়েন্টিস্ট এবং অ্যাটমিক ইঞ্জিনিয়ারকে তালিবান কিন্তু এবার অপহরণ করেছেন, যারা পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের কর্মরত ছিল। শুধু কর্মরত ছিল না, পাকিস্তানের যে নিউক্লিয়ার এনার্জি এই নিউক্লিয়ার এনার্জির পিছনে এদের অবদান আছে এবং দিনের পর দিন এরা রিসার্চ করেন এবং এই অপহরণের পিছনে নিউক্লিয়ার এনার্জির ফর্মুলা চাওয়ার একটা বিষয় থাকতে পারে বলে অনেকে মনে করছেন পাকিস্তানের রিসোর্সটা কি সেটা জানার জন্য এদেরকে অপহরণ করা হয়েছে। অর্থাৎ গোটা বিশ্ব পাকিস্তানকে কার্যত সন্ত্রাসবাদী একটা দেশ হিসাবে চিহ্নিত করেছে। সেই সন্ত্রাসের নেপথ্যে কোন কোন অস্ত্র তারা রেখেছে, অস্ত্র ভান্ডারে এমন কি তারা মজুত করে রেখেছে যা দিয়ে গোটা বিশ্বকে তারা অশান্ত করে তুলছে, তার ইনফরমেশন এই সকল বিজ্ঞানী এবং অ্যাটমিক ইঞ্জিনিয়াররা জানে বলে অনেকে মনে করছেন। তাই তালিবান এবার সরাসরি এই ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের গ্রেফতার করে নিয়েছে। অনেকে বলছেন এটা অপহরণ, কিন্তু তালিবানের পক্ষ থেকে এটা বলা হয়েছে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তান সরকার যেভাবে বালুচিস্তান এবং তালিবানের মানে এই অ্যাটাকের মুখে পড়েছিল, তার সব থেকে বড় ধাক্কাটা কিন্তু এলো এই তালিবানের পক্ষ থেকে, যখন পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ের 18 জনকে তারা অপহরণ করে নিল। কাকতালীয়ভাবে ঠিক একদিন আগে মানে ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কিন্তু তালিবানদের সঙ্গে একটি মিটিং করেন। এরপরে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক সম্পূর্ণভাবে বদলে যেতে শুরু করে। কেন আমি বললাম এ কথা? যখন তালিবান আফগানিস্তানের সরকারের মসনদে বসেছিল তখন অনেকে অনেক রকম কথা বলেছিলেন। আমেরিকা যখন তালিবানদের সমর্থন করেনি কিন্তু আফগানিস্তান থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেয়, তখন এই পাকিস্তান প্রথম বলেছিল এবার ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কার্যত শেষ হয়ে যাবে, তালিবানরা ভারতকে পছন্দ করে না এবং ভারতের একাধিক প্রজেক্ট আফগানিস্তানে দিনের পর দিন মুখ থুবড়ে পড়তে পারে। কিন্তু সমস্ত কিছুকে কার্যত উড়িয়ে দিয়ে
ভারতের বিদেশ নীতি ফের একবার প্রমাণ করলো যে ধৈর্য ধরলে রাজনীতির ময়দানে কিন্তু অনেক কিছু বদলে যেতে পারে। আজ কিন্তু আফগানিস্তান বুঝতে পেরেছে যে পাকিস্তান দিনের পর দিন তাদেরকে বন্ধু হিসাবে সমর্থন জানিয়েছিল, আদতে সব কিছু কিন্তু মিথ্যে, ফেক। পাকিস্তানের মতো কোনো একটা রাষ্ট্রের পক্ষে বিশ্বাসঘাতক তকমা ঝেড়ে ফেলা কার্যত অসম্ভব। অর্থাৎ আজকে যে বন্ধু, সেই কিন্তু আফগানিস্তানের নিরীহ মানুষের প্রতি এয়ার স্ট্রাইক করেছে, নিরীহ নারীদেরকে আফগানিস্তানে ঢুকে শেষ করেছে, যার ফলে আফগানিস্তানের তালিবানরাও এখন পাকিস্তান দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। এই সমস্ত বিষয়ের মধ্যেই এই বিক্রম মিস্ত্রির এই আফগানিস্তান সফর এবং আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে একটি মিটিং তারা করলেন। কে বিদেশ মন্ত্রী? যেই বিদেশ মন্ত্রী কালকেই পাকিস্তানকে হুমকি দিয়েছিলেন, বিদেশ মন্ত্রীর নাম আমির খান। তিনি সরাসরি পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছিলেন, আমরা এই অ্যাটাক কোনোভাবে ভুলবো না এবং আমরা পাকিস্তানের বিপক্ষে এবার যথাযথ ভূমিকা পালন করব এবং পাকিস্তান যেন আমাদের দুর্বল না ভাবে। অর্থাৎ পাকিস্তান যেভাবে আমাদের ঘরে ঢুকে এয়ার স্ট্রাইক করে সাধারণ মানুষ এবং নারীদেরকে শেষ করেছে, আমরা এর বদলা নেব। আর এই বিদেশ মন্ত্রীর সঙ্গে কালকে ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি একটি মিটিং করলেন, যেই মিটিং এ দুই পক্ষের সরকার কিন্তু ফের পুরনো বন্ধুত্ব আফগানিস্তানের সঙ্গে ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করলেন। অনেকে বলছিলেন আফগানিস্তানে ভারতবর্ষ যে বিপুল পরিমাণে ডলার ইনভেস্ট করেছে, তালিবান হয়তো কোনো কিছুকেই আর পাত্তাই দেবে না, কারণ তালিবানের একমাত্র বন্ধু পাকিস্তান। তালিবানকে বিশ্বের অনেক দেশই দূরে সরিয়ে রেখেছে, কিন্তু এবার পাকিস্তান যেভাবে তালিবানকে ছুরি মারার চেষ্টাটা করলো, ভারতবর্ষ কিন্তু জিওপলিটিক্যাল ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক ওয়েতে এই মুহূর্তটাকে কাজে লাগানোর চেষ্টা করলো এবং প্রায় 2017-র পর 2024 এত বছর পরে পাকিস্তানের এই যে দূরত্ব, এই দূরত্বটাকে কাজে লাগিয়ে ভারতের সর্বোচ্চ এক আধিকারিক আফগানিস্তানে গেলেন এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে একটি মিটিং করলেন, যার ফলে একাধিক চুক্তি ফের একবার নতুন করে রিফর্ম করলো দুই দেশ। আফগানিস্তান কিন্তু ভারতের সঙ্গে পুরনো যে চুক্তিগুলো আছে সেগুলোকে নতুন করে ফিরিয়ে আনতে চাইছেন। কালকে যে প্রেস কনফারেন্স তারা করেছেন, সেখানে ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আফগানিস্তানকে ভারতবর্ষ মেডিকেল এইড প্রোভাইড করবে। অর্থাৎ সমস্ত রকম বিপদকালীন পরিস্থিতিতে ভারতবর্ষ ওষুধ পাঠাবে পাকিস্তানকে। এছাড়া আফগানিস্তানের আর্থকোয়েক যে অঞ্চলগুলো আছে, সেই আর্থকোয়েক রিলিফে ভারতবর্ষ বিপুল পরিমাণ টাকা কিন্তু ইনভেস্ট করবে। কালকে যদি কোভিড এর মতো কোনো এক বিপর্যয় চলে আসে বিশ্বের বিভিন্ন জায়গায়, তাহলে ভারতবর্ষ আফগানিস্তানকে প্রতিজ্ঞা করেছে যে ভ্যাকসিন তারা প্রোভাইড করতে পারে। শুধু তাই নয়, শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, একাধিক ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষ সম্পর্ক কিন্তু মজবুত করার দিকে এক স্টেপ করে এগিয়ে গেল কালকের এই চুক্তির ফলে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আফগানিস্তান এখন ক্রিকেটে উন্নততর একটা দেশ। আফগানিস্তানের সাম্প্রতিক সময়ে ক্রিকেট টিমের পারফরমেন্স যদি আপনারা চেক করেন, তাহলে বুঝতে পারবেন আফগানিস্তানের এই সরকার ক্রিকেটকে ঠিক কতটা গুরুত্ব দিতে চাইছে। কালকে ভারত কিন্তু প্রতিজ্ঞা করেছে আফগানিস্তানকে ক্রিকেটে যথাযথ সাহায্য করবে এবং পরবর্তীতে ভারতবর্ষকে হোম ভেন্যু হিসাবেও বিভিন্ন জায়গা কিন্তু দেখাতে পারে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের যে সরকার, তারা কিন্তু মহিলাদের ক্রিকেট খেলার প্রতি একটা নিষেধাজ্ঞা জারি করেছে। এর জন্য ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশ কিন্তু আফগানিস্তানের যে পুরুষ দল আছে তাদের সঙ্গেও কিন্তু ক্রিকেট খেলে না। আজকে ভারতের এই মিটিং এর পর ভারত প্রতিজ্ঞা করেছে তারা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো বোর্ডকেও বোঝাবে যেন আফগানিস্তান ক্রিকেট টিমকে তারা দূরে সরিয়ে না রাখে। অর্থাৎ বিশ্ব আঙিনায় নতুন করে আফগানিস্তান নিজেদেরকে মেলে ধরতে চাইছে এবং এতদিন পর ভারতবর্ষের সাহায্য নিয়ে তারা কিন্তু বিশ্ব আঙিনায় নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। অর্থাৎ আফগানিস্তানের যত রকম খারাপ ইমেজ, সেই ইমেজকে দূরে সরিয়ে রেখে তারা পাকিস্তানকে আসল রূপ বিশ্ব আঙিনায় চিনিয়ে দিয়ে নিজেদেরকে এস্টাবলিশ করতে চাইছে, যা অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয়। দেখুন, এই যে আফগানিস্তানে ভারতের এর আগেও কিন্তু ইনভেস্টমেন্ট ছিল। আফগানিস্তান যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটাই কিন্তু $90 মিলিয়ন দিয়ে বানিয়ে দিয়েছিল ভারত সরকার। 2021 সালে যখন তালিবান ক্ষমতায় আসে, তখন অনেকে বলেছিলেন তালিবান হয়তো এই পার্লামেন্টকে ধ্বংস করে দেবে, কিন্তু আফগানিস্তানের এই তালিবান সরকার কিন্তু এই পার্লামেন্টকেই
ভারতের বানানো পার্লামেন্টকে কিন্তু ব্যবহার করে। শুধু তাই নয়, সালমা দাম, এই সালমা দামের দিয়ে আফগানিস্তান এবং যে ইরানের বর্ডার, এই ইরানের বর্ডারের যে হাইওয়ে, সেটাও কিন্তু ভারতের বানানো। আর এই সালমা দাম কিন্তু আফগানিস্তান জুড়ে জল সরবরাহ করে বিভিন্ন জায়গা থেকে। অর্থাৎ একের পর এক জনমুখী প্রকল্প বানিয়ে দিয়ে আফগানিস্তানের মানুষ কিন্তু ভারতকে বন্ধু হিসাবে কাছে টেনে নিয়েছেন। তালিবান 2021-এ আসার পর 2024, এই 3টে বছর পরিস্থিতি একটু অন্যরকম চাইলেও এই প্রথমবার ভারত যে ইনিশিয়েটিভ দেখে আফগানিস্তানে বসে মিটিং করলো, তাতে নিঃসন্দেহে পাকিস্তানের আসল চেহারা, অর্থাৎ বন্ধুরূপী শত্রুর চেহারা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশড হয়েছেন। এরপরেও কি মোহাম্মদ ইউনূস শিখবেন না? অর্থাৎ পাকিস্তান যে কখনো কারোর বন্ধু হতে পারে না, তা তালিবানরাও বুঝে গেলেন, তা আফগানিস্তানের মানুষও বুঝে গেলেন। অর্থাৎ দিনের পর দিন যে পাকিস্তানকে বিশ্বাস করে আফগানিস্তান নতুন ভাবে বাঁচতে চেয়েছে, সেই পাকিস্তানে গিয়ে আফগানিস্তানে গিয়ে পাকিস্তানিরাই এয়ার স্ট্রাইক করে দিয়েছেন, যার ফলে দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ শিশুরা কিন্তু প্রাণ দিয়েছেন। মোহাম্মদ ইউনূস যদি এই ঘটনা থেকেও না শেখেন, তাহলে এই পাকিস্তানি কিন্তু এই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের উপর কালকে গিয়ে এয়ার স্ট্রাইক করে দেবেন না, তা কে বলতে পারে? অর্থাৎ ভারতের সঙ্গে এই ধরনের মিটিং এবং ঠিক তার পরের দিনই পাকিস্তানের 16 জন অ্যাটমিক ইঞ্জিনিয়ারের অপহরণ, এর পিছনে রয়ের বড় খেলা নেই তো? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা মাথায় রাখবেন, যেখানে তারা স্বীকার করেছে পাকিস্তানে ঢুকে সিক্রেট কিলিং চালাচ্ছে র, অর্থাৎ বেছে বেছে শত্রুদেরকে মারতে কিভাবে হয় তা বিশ্ব মানচিত্রে র কিন্তু ফের একবার দেখিয়ে দিচ্ছে। আর এই ধরনের নজিরবিহীন ঘটনার পর পাকিস্তানের অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়ার জন্য এই বড় চ্যালেঞ্জ যেভাবে পাকিস্তানকে আফগানিস্তানের এই তালিবানরা দিল, তা নিঃসন্দেহে পাকিস্তানের ভবিষ্যতে এক বড় বিপর্যয় এবং অন্ধকার সময় নেমে আসছে বলে অনেকেই বুঝতে পারছেন। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে নিয়মিত কমেন্ট করলে আমাদের ভিডিও আপনার টাইম লাইন অব্দিও যেতে পারে, একটু মাথায় রাখবেন। ধন্যবাদ।